বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন জিপিএস ইস্পাত বিজনেস ভিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। দর্শক, আপনারা জানেন যে বিজিএমই নির্বাচন আসছে। বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল সমঝোতার মাধ্যমে হবে এটি না নির্বাচন হবে, শেষ পর্যন্ত নির্বাচন হবে এটি সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে 2019-2021 মেয়াদের জন্য বিজিএমই এর 35 জন পরিচালকের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল, এবং ফোরাম ও সম্মিলিত পরিষদের যৌথভাবে এই প্যানেল থেকে যিনি প্যানেল লিডার হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি হচ্ছেন রুবানা হক। আমরা ধরে নিতেই পারি এটি সময়ের ব্যাপার মাত্র। রুবানা হক হচ্ছেন বিজিএমই এর 2019-2021 মেয়াদের প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাই এবং আগাম অভিনন্দন জানাতে চাই। আপনার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে আগাম ধন্যবাদ দিতে পারছি না, কারণ নির্বাচন হচ্ছে। জি, আমরা একটু আলোচনা করতে চাই, যেহেতু কেবল নারী দিবসটি আমরা পার হয়ে এলাম, আমরা একটু কথা বলতে চাই। কারণ আমরা জানি যে অর্থনীতি বাংলাদেশের বড় হচ্ছে ক্রমশ। এই অর্থনীতিতে নারীদের অংশগ্রহণও কিন্তু সেভাবে বাড়ছে। কতটা আসলে বাড়ছে, কাঙ্ক্ষিত মাত্রায় কিনা, সেটি শুনতে চাই আপনার কাছ থেকে। অর্থনীতিতে আসলে নারীর অংশগ্রহণ বাড়ছে বটে, কিন্তু আমাদের লেবার মার্কেটে একটু কমেছে। কারণ হলো নারীর শিক্ষার জায়গাটা আমাদের অনেক এগিয়ে গেছি আমরা এখন। কাজে দেখা গেল যে শতকরা প্রায় 30% নারী যারা 25-এর কম বয়স, তারা উচ্চ মাধ্যমিক পাশ করছেন। কাজে আমরা প্রায়শই আমাদের ফ্যাক্টরিতে অনেক শিক্ষিত নারী শ্রমিক পাচ্ছি। এটি আনন্দের কথা, বাট একই সাথে এটা আমাদের ভাবতে হবে যে আমাদের নারীরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তার যোগ্যতা এবং আমাদের প্রয়োজন আমরা মেলাতে পারছি কিনা। কারণ এরপরে যে জিনিসটা হবে, সে আসছে ঠিকই আমাদের কাছে একটা আবেদনপত্র নিয়ে, কিন্তু আমি হয়তো তাকে চাকরি দিতে পারছি না। সে হয়তো কম্পিউটার সায়েন্স পড়ে আসছে, আমার দরকার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো সে হয়তো সাহিত্য পড়ে আসছে, আমার দরকার মার্কেটিংয়ের কাউকে। কাজে তার যোগ্যতা এবং আমার প্রয়োজনকে মেলাতে হবে। কাজে এই জন্য একটা ন্যাশনাল ভিশন দরকার যে আমরা এরপরে কি করব। অটোমেশন আসছে, কাজেই নারীর ক্ষমতায়ন তো হচ্ছেই, কিন্তু এরপরে নারী কি করবে, বা এরপরে আমাদের ইন্টারমিডিয়েট ব্যবসাটা কি হবে, অথবা আমরা ভ্যালু এডিশনে কোন জায়গায় যাব, সেগুলো নিয়ে ভাবার সময় আসছে। জি, এই যে নারীর প্রতি যে বৈষম্য বাড়ছে, এমনটি আমরা মানবাধিকার সংগঠনে যারা কাজ করেন বা যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তাদের গবেষণা এবং বক্তব্যে ফুটে উঠছে প্রতিনিয়ত। এটি আপনি কিভাবে দেখেন? দেখেন, সিএনএন কিন্তু ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের যে নতুন রিপোর্টটা হয়েছে উইমেন ল অ্যান্ড বিজনেস 2019, সেটার উপর ভিত্তি করে সিএনএন বলছে 2073-এর আগে নাকি কোনো মানে মোটামুটি কোনো সমতার কোনো সম্ভাবনা নেই। দেখেন, বৈষম্যটা তো আসলে মোটামুটি বৈশ্বিক একটা সমস্যা। হ্যাঁ, এটি শুধু বাংলাদেশের নয়, বরং বাংলাদেশে আমরা অনেক এগিয়ে গেছি। পৃথিবীতে মাত্র 6টি দেশ আছে যারা একেবারে সমতা প্র্যাকটিস করে রীতিমতো, এবং ফ্রান্স তাদের মধ্যে একটি। যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম 60টি দেশের মধ্যেও নাই। কাজে বৈষম্য থাকবে, কিন্তু বৈষম্যটাকে মেনে নেওয়ার কোনো অবকাশ আমাদের নেই। সামনে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধকতা, প্রতিকূলতা যাই আছে আমরা যতই বলি, সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করলে অন্যায় হবে। যুদ্ধটা করতে হবে এবং যুদ্ধে জয়ী হতে হবে। কাজে বৈষম্যের কথা বলে শুধুমাত্র আমরা আক্ষেপ করব, এটি বোধহয় খুব সমীচীন নয়। নারীর যে ক্ষমতায়ন নিয়ে কথা বলছিলেন, আমরা একটি তথ্য জানি যে গণপ্রতিনিধিত্ব আদেশের 90 খ অনুচ্ছেদে 2020-এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 33% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটি লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে, কিন্তু অগ্রগতি তেমন নেই। আমি একটি তথ্য আপনাকে দিই। আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে 19.48% হচ্ছেন নারী, সভাপতি মণ্ডলীতে 25%, উপদেষ্টা পরিষদে 4.8% নারী, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীতে 14%। একইভাবে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সর্বশেষ কাউন্সিলে গঠিত জাতীয় নির্বাহী কমিটিতে 12.74% নারী, এবং 19 সদস্যের স্থায়ী কমিটিতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া কেউ নেই। চেয়ারপারসনের 73 সদস্যের উপদেষ্টা কাউন্সিলে নারী মাত্র 8.21%। জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের মধ্যে নারীর সংখ্যা হচ্ছে 9.56%। অন্য দলগুলোর কথা নাই বললাম। কি এই যে রাজনৈতিক ক্ষমতায়নের যে লক্ষ্যমাত্রা 2020-এর মধ্যে, এটি তাহলে আমরা কিভাবে পূরণ করব? আপনি দুটো দলের উদাহরণ দিলেন। আমার আপনার কাছে পাল্টা প্রশ্ন, নারীর অবস্থান কি
আগের তুলনায় ভালো হয়েছে না হয়নি? ভালো নিশ্চয়ই হয়েছে, অভিষ্ট বলছি লক্ষ্যে পৌঁছেনি? লক্ষ্যমাত্রা, আচ্ছা। লক্ষ্যমাত্রা। সম্ভবত এটি আমাকে প্রশ্ন করা বোধহয় সমীচীন নয়, কারণ আমি রাজনীতি করি না এবং আমি রাজনীতির সাথে জড়িত না। আমি শুধুমাত্র ট্রেড পলিটিক্স করি। তবে এটি ঠিক, বাংলাদেশে নারী অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, জি। আমাদের সংসদ ভরা নারী নেতৃত্ব এবং প্রত্যেকে অত্যন্ত ভোকাল। এবং আমাদের সংগঠনগুলোতেও এমসিসিআই দেখেন প্রেসিডেন্ট নারী। আমি আশা করি যদি আমি ইলেকশনে জিতি তাহলে আমিও হয়তো বা প্রথম নারী বিজিএম প্রেসিডেন্ট হব আশা করছি, কিন্তু বলা যাচ্ছে না যেহেতু ইলেকশন হচ্ছে। তবে আশা করি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোথায় আছেন? আপনার বিপরীতে? না, নিশ্চয়ই আছেন, একজন তো আছেনই বটে। কাজে সব জায়গায় যেখানে নারীর জয় জয়কার, যেখানে আমাদের 30 লক্ষ নারী রয়েছে, সেখানে দেখেন রাতারাতি সবকিছু পাল্টে যায় না, রাতারাতি পাল্টায় না। তবে আমরা যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি কি পারছি না, বা আমাদের পেসটা ওইভাবে কিনা, সেটা আপনি বলতেই পারেন। কিন্তু আমরা এগোচ্ছি, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এখন গতি নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, তাও তো বহুদূর আসলাম আমরা, এবং এই বহুদূর আসা সম্ভব থাকতো না যদি মাননীয় প্রধানমন্ত্রী না থাকতেন ওই জায়গাটিতে। কাজেই কোনো মতেই আমি মনে করি না যে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো না। পৌঁছলে যদি 1-2 বছর দেরিও হয় তাতে ক্ষতি কি? তাও তো এগোচ্ছে বাংলাদেশ, আশেপাশের দেশগুলো দেখেন না। সেই তুলনায় আপনি জানেন যে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে যে তথ্য এসেছে সেটি হচ্ছে নারীর কর্মক্ষেত্রে সুরক্ষায় বাংলাদেশ 169তম, যেটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একেবারে তলানিতে। কি বলবেন এই ক্ষেত্রটি নিয়ে? পরিসংখ্যান নিয়ে এবং বিশ্বব্যাংক নিয়ে নানা রকম প্রশ্ন করা যায় আসলে। হ্যাঁ, বিশ্বব্যাংকের আরেকটি হলো ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস এজেন্ডা, সেটিও অত্যন্ত পলিটিসাইজড। কাজে মাঝে মাঝে বিশ্বব্যাংক আমাদের কথা শোনেন, আমরা যা বলি আমাদের তথ্যগুলো নেন, মাঝে মাঝে ওনারা ওনাদের মতো করে বলেন। কি বিবেচনায় বলেছেন আমি রিপোর্টটি পুরো পড়িনি, কাজে আমি বলতে পারবো না। তবে তলানিতে তো প্রশ্নই আসে না। বাংলাদেশ আসলে তো, যেমন ধরেন বাংলাদেশ আইএলওর একটি মানে সাম্প্রতিক একটি রিপোর্টে কিন্তু জেন্ডার পে গ্যাপে আমাদের লিটারালি কোনো ডিফারেন্স নাই। আমাদের এমন একটা দেশ, এবং দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের চাইতে আমরা ওই জায়গাটা এগিয়ে আছি। কাজে নারী কত অর্থ উপার্জন করছে সেটি বোধহয় সবচেয়ে বেশি আমাদের দেখা প্রয়োজন, এবং সেখানে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। কাজেই বিশ্বব্যাংকের কোন রিপোর্ট কি বললো তাতে খুব একটা বেশি কিছু এসে যায় না। আপনি যে সেক্টর বিলং করেন, কাজ করেন, সেই সেক্টরে প্রচুর নারী কর্মী। সুরক্ষার প্রশ্নটি সে কারণেই আপনাকে আমি করলাম। আপনার সেক্টরের অবস্থাটি যদি একটু বলেন। আমাদের সেক্টরে আসলে 30 লক্ষ নারী শ্রমিক কাজ করেন, এবং আমি আপনাকে এতটুকুন বলতে পারি যে তারা আমাদের অনেকের চাইতে ক্ষমতায়িত। হ্যাঁ, তার জীবনে অনেক রকম সংগ্রাম আছে, অনেক রকম যুদ্ধ আছে, কিন্তু দিন শেষে গিয়ে উনি কিন্তু একজন পরিপূর্ণ নারী। কারণ উনি সেলাইয়ের মেশিনের পেছনে থাকেন, বাড়িতে গিয়ে রাঁধতে হয়, বাচ্চাদেরকে খাওয়াতে হয়, স্বামীকে দেখতে হয়, সংসার সমস্ত দেখভাল করেন, তারপরও সকাল 7টায় উঠে আবার ফ্যাক্টরির জন্য যান। কাজে তার সংগ্রামের সাথে আমার সংগ্রামের কোনো মিল নেই, এবং উনি নিঃসন্দেহে আমার চাইতে অনেক বড় একজন বেশি হিরো। কাজে আমরা এই কয়েকজন সারাক্ষণ খালি আপনাদের সাথে কথা বলতে থাকি, আপনারা আমাদেরকে পুরস্কৃত করতে থাকেন, কিন্তু আসলে আমার হিরো কিন্তু আমার নারী শ্রমিকরা। কাজে ওইটি আমার একটি প্রধান জায়গা, যে জায়গাটাতে আমি মনোনিবেশ করব। আপনি যথার্থ বলেছেন যে আমরা এগোচ্ছি, এবং নারীর ক্ষমতায়ন বলি, যে উন্নয়ন বলি, আমরা এই ক্ষেত্রটিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো যে গতিতে আমরা এগোচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবার সংসদে আমরা যেটি দেখছি, আপনি বলেছেন এবারই সর্বোচ্চ সংখ্যক নারী সংসদ সদস্য আমরা পেয়েছি নির্বাচনের মাধ্যমে এবং সংরক্ষিত আসনের মাধ্যমে। আমরা একটু বিজিএমই এর নির্বাচনের দিকে নজর দিতে চাই। শুরুতেই আমরা বিরতিতে যাব, তার আগে শুনতে চাই যে আপনি এলেন, আপনার এই মুহূর্তের অনুভূতি কি? পরিকল্পনা আমরা পরে শুনবো। নির্বাচনটি কেমন হচ্ছে, সমঝোতার বদলে নির্বাচন হচ্ছে, এবং স্বাধীনতা পরিষদের মনোনয়ন দাখিল নিয়ে একটু বাকবিতণ্ডা হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কেমন নির্বাচনের আগে? আমি মনে করি যে কোনো নির্বাচনে একটি উৎসবের অজুহাত করে দেয় আমাদেরকে। আমরা সবাই উৎসবে নির্বাচনে যাই, এবং আমার মনে হয় যে নির্বাচন হলে কি ফলাফল হবে তো জানি না, তবে আমার মনে হয় যে প্রতিযোগিতা থাকা ভালো। তাতে করে আমরাও সবাই ভয় পাই, এবং কখনোই অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করতে হয় না এবং লজ্জা দিতে হয় না, কারণ এটি মোটামুটিভাবে প্রথা বিরোধী। কাজে আমাকে যদি জিজ্ঞেস করে, নির্বাচনের পরিবেশ খুব সুন্দর। আমরা ফুল অন ক্যাম্পেইন করব, এবং আশা করি যে যিনি
সবচেয়ে যোগ্য প্রার্থী উনি আসবেন। জি, নিশ্চয়ই আমরাও সেটি প্রত্যাশা করি। একটি বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে বাকি কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন আবারও স্বাগত। দেখছিলেন জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। আমার সঙ্গে অতিথি হিসেবে আজ রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং গার্মেন্টস খাতের ব্যবসায়ী নেতা রুবানা হক। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম নারী নেতৃত্ব নিয়ে, নারীর উন্নয়ন নিয়ে। নারীদের জন্য ঋণ সহজলভ্য নয়। নারীদের মধ্যে আমরা দেখছি প্রচুর উদ্যোক্তা, প্রতিনিয়ত আমরা পাচ্ছি, সংখ্যাটি বাড়ছে। কিন্তু এই ব্যাংকিং খাতের এই সহযোগিতাটা যদি আরো উদার হতো বা সমতার ভিত্তিতে হতো, বৈষম্য যদি এখানে না হতো, প্রতিবন্ধকতা না থাকতো, তাহলে হয়তো আরো এগোতাম। এ বিষয় নিয়ে কি বলবেন? বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটি সরাসরি স্কিম আছে যেখানে শতকরা 10% নারীকে অন্তত পক্ষে লোন দিতে হবে, নির্দেশনা দিয়েছে, কিন্তু ব্যাংকগুলো তা মানছে না। ব্যাংক দিচ্ছে কিন্তু 2 থেকে 3 ভাগ। কোথায় যেন ওনারা ঝরে পড়ছেন, কাজে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু এখন সবাই বুটিক এর ব্যবসা করে। তার মানে কি, মানে প্রত্যেকটি ঘরে কিন্তু ব্যবসায়ের একটা উৎসাহ আছে। উৎসাহের জায়গাটাকে আমাদেরকে আসলে অনেক বেশি লালন পালন করতে হবে। আমি মনে করি এটি আমার বিনীত সুপারিশ থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে এবং সরকারের কাছে। আমি লেখালেখিও করছি এটা নিয়ে, সেটা হলো যে একটা ন্যাশনাল ক্রেডিট পোর্টাল করা। আমি একটু জানতে চাচ্ছিলাম, পোর্টাল করা উচিত যেখানে আমি মনে করি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মহিলারা যদি ঋণের আবেদন করেন, সেই ঋণটি যেন দৃশ্যমান হয়, তার প্রক্রিয়াটা যেন দৃশ্যমান হয়, যাতে আমরা ট্র্যাক করতে পারি যে কতজন নারী কোন জায়গায় কোন অবস্থায় ঋণের জন্য আবেদন করছেন, এবং ওই ঋণটা যেন একটি ব্যাংকে না হয়, সবগুলো ব্যাংক যেন পিক আপ করতে পারে। আমি বলছি লেট দেয়ার বি এ কম্পিটিশন উইদিন দ্য ব্যাংকস টু গিভ ক্রেডিট টু উইমেন। মানে নারীর এই মুহূর্তে ভাইরাল হওয়া প্রয়োজন। আমি মনে করি যে সে যদি ডিজিটালি অ্যাপ্লাই করতে পারতো সবচেয়ে ভালো হতো, না পারলে তার সন্তান তাকে সাহায্য করুক। কিন্তু একটা পোর্টালের মধ্যে দিয়ে আসলে না ভাই, তখন হবে কি নারীর অধিকারটা মানে রেকর্ডটা স্ট্যাবলিশড হবে। ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটু মনোনিবেশ করা উচিত। আরেকটা হলো ধরেন গুচ্ছ ফান্ডিং করা যেতে পারে, বিভিন্ন ট্রাঞ্চে করা যেতে পারে। বেশ কয়েকজন নারী মিলে একটা, ধরেন কেউ সেলাই করছেন, হয়তো একজনের ব্লাউজ বানিয়ে দিচ্ছেন, কামিজ বানিয়ে দিচ্ছেন, এরকম কয়েকজন নারী মিলে যদি একটা প্রতিষ্ঠান করতে পারেন, গুচ্ছ ফান্ডিং কিন্তু ব্যাংকের জন্য ভালো। এবং চট করে যে একবারে দিতে হবে টাকা সেটা না, ট্রাঞ্চে দিতে পারেন। আস্তে আস্তে পারফরমেন্স দেখেন কেমন করছে, তারপর আরেক ট্রাঞ্চে দেন। এইভাবেই কিন্তু নারী উদ্যোক্তা হয়। ভারত মাত্র করেছে কয়েকদিন আগে একটা $250 মিলিয়ন একটা ফান্ড করেছে, সেটাকে ওরা বলছে ন্যাশনাল রুরাল এন্টারপ্রেনারশিপ ফান্ড, NREF। এবং সেখানে ওনারা গ্রামে যত নারী আছেন, নারী উদ্যোক্তা আছেন, তাদের জন্য এই ফান্ডটি দিয়েছেন। তো এরকম যদি একটা ফান্ড করে দেওয়া যেতে পারতো আমাদের নারীদের, নারী উদ্যোক্তাদের, তাহলে আমার মনে হয় যে ভালো হতো। জি, আপনার সেক্টরের এই মুহূর্তের দেশে এবং বাইরে ইমেজ কেমন? মানে এটি জানতে চাচ্ছি এই কারণে যে আপনি নির্বাচিত হলে কোন জায়গাগুলোতে আসলে মনোযোগ দেবেন? আচ্ছা, আমার আসলে প্রথম কাজটাই হবে ভাবমূর্তিটা দেখা। কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া খালি একটা কোনো বিক্ষিপ্ত কোনো বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে ওটাকে ধরে বিশাল একটা নিউজ করে। দেখেন, দারিদ্র্যের সুযোগ নেওয়া কিন্তু খুব সহজ। একটা গরিব শ্রমিককে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই তুমি কি খুশি কাজ করে, আপনি যদি এরকম প্রবিং কোয়েশ্চেন করে, সে বলবে না রে ভাই অনেক কাজ করতে হয় আমার, না বেতন তত বেশি পাই না। সেটা একটা স্টোরি হতে পারে না। তার স্টোরিটা হলো যে তার ক্ষমতায়নের জায়গাটা। আমাদের মানে হাজার হাজার ভালো গল্প আছে যেগুলোকে আমরা গুছিয়ে সবাইকে বলতে পারছি না। এই গুছিয়ে বলতে পারাটা করতে হবে আসলে। যে ভাবমূর্তি, যেখানে আমরা এত পজিটিভ স্টোরি থাকার পরেও ইন্টারন্যাশনাল মিডিয়া কেমন করে যেন খপ করে একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ধরে ফেলে। কখনো কখনো তৈরিও হয় ঘটনাগুলো, এবং তাতে করে হয় কি, আমরা যদি চট করে জবাবটা না দেই, যদি আমরা সঙ্গতভাবে আমাদের জায়গাগুলোকে ডিফেন্ড না করতে পারি, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া করতেই থাকবে এটা, সেটি এস্টাবলিশড হয়ে যায়। এবং এইটা করতে দেওয়া যাবে না। এবং কষ্ট লাগে যে আমাদের লোকালি সাংবাদিক ভাই বোনেরাও অনেক সময় ওনাদেরকে সাহায্য করেন রিপোর্ট দিয়ে। কাজে আমাদের একটা বিনীত নিবেদন থাকবে সবাইয়ের কাছে, সংবাদ কর্মীদের কাছে বিশেষ করে, যে প্রত্যেকটি গল্প নিয়ে আমাদের সাথে একবার চেক করেন।
আমি এইটুকুন বলতে পারি, যদি আমি আসি আমি কোনো মতে মিথ্যাচারের আশ্রয় নেব না, এবং যেটি সত্যি আপনারা সেটি জানবেন, কিন্তু পরস্পর একসাথে বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়াটা ভালো, কারণ বাংলাদেশকে নিয়ে গর্ব করার এটি উৎকৃষ্ট সময়। এই যে কথাগুলো আপনি বললেন, এর পেছনে অনেকেই বলে থাকেন যে শ্রমিক এবং মালিকের মধ্যে যে দূরত্ব, একটি দূরত্ব মানে অদৃশ্য হলেও সেটি আছে। আপনার বিভিন্ন সময় কথায় শুনেছি এবং আপনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এই দূরত্বটি আপনি কমিয়ে আনবেন। কিভাবে এটি সম্ভব হবে বলে মনে করেন? খুব সহজ রে ভাই, আমরা যদি একটু এক মাসে 2 বার ফ্যাক্টরিতে যাই, এর বেশিও না, আসলে একবার গেলেও চলে। শ্রমিক শুধু মালিকের চেহারাটা দেখতে চায়, আমরা যেন ভয় না পাই। শ্রমিক কিন্তু আমাদেরকে আসলে, আমার একটা ফ্যাক্টরিতে গন্ডগোল হয়েছিল, এই যে মাঝখানে যে গন্ডগোল হলো, বিশ্বাস করেন আমি হেঁটে মানে গাড়ি নেওয়ার পর একটা পর্যায়ে দেখা গেল যে রোড ব্লক, ওই গাজীপুরে। আমি দৌড়ে তারপরে অটো রিক্সা করে সিএনজিতে করে গিয়ে পৌঁছেছি। গিয়ে আমি প্রথম কথা যেটা বলেছি ফ্যাক্টরিতে উঠে, বলেছি যে ভাই আমাকে টিফিন খাওয়াতে হবে এবং আমি তোমাদের টিফিনটা খাবো, কারণ আমি এখন ক্লান্ত। সবাই দৌড়ে এসছে, কিচ্ছু না, শুধুমাত্র হাসবেন, তাকাবেন। আমার মনে হয় না সবসময় মজুরিটাই মুখ্য, মানে ননভেজ বেনিফিটও প্রয়োজন আছে। শ্রমিক কিন্তু বোধ করতে চায় সবসময় যে সে নিরাপদ তার কর্মপরিবেশে। এটি যদি আমরা আরেকটু এমপ্যাথি দিয়ে, আরেকটু ভালোবাসা দিয়ে যদি জায়গাটা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আর কোনো গন্ডগোল থাকে না। কাজে আমাদের সমঝোতাটা বাড়াতে হবে, সেতু বন্ধনটা প্রয়োজন, এবং সেটি শুধুমাত্র হায়ার ম্যানেজমেন্টই করতে পারে, কারণ মিড লেভেল ম্যানেজমেন্টকেও আমাদের বোঝাতে হবে যে রাইট মেসেজটা যেন শ্রমিকের কাছে যায়। হতে চেয়েছিলেন শিক্ষক, হয়েছেন ব্যবসায়ী। বিজিএমই নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবেন আমরা আশা করি, এমনটি এখনকার চিত্র। নির্বাচিত হলে সভাপতি হিসেবে আপনার এই সেক্টর নিয়ে কি পরিকল্পনা? প্রথমত আপনাকে বললাম যে ভাবমূর্তি, আমাদের দাম নিয়ে নানা রকম কথা রয়েছে, দামটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে আমাদের, এবং রীতিমতো দর কষাকষি করতে হবে সেক্টরের হয়ে। 3 নম্বর হলো কমিউনিকেশনের কিছু প্রবলেম আছে। আসলে আমাদের সব ইয়েরা বলেন যে অনেক সময় আমাদেরকে অ্যাক্সেস করতে পারে না, যেটা আমি আসলে সবসময় যে সঙ্গত সেটা মনে করি না, কিন্তু চেষ্টা করব যে কমিউনিকেশনটা নিজেদের মধ্যে কমিউনিটিতে বাড়াতে। আমাদের সাস্টেনেবিলিটির একটা কথা আছে, দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স এসে আমাদেরকে অনেক কিন্তু করেছে, উপকার যত করেছে অপকারও কিন্তু করেছে। আসলে অপকার কিরকম করেছে, আমাদের মানে নিজেদের, মানে আমরা যে নিজেরা সক্ষম, নিজেদের সেলফ মনিটরিং এর জায়গাটা আসলে আমরা তৈরি করতে পারিনি। এটা করতে হবে, নিজেদের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। অনেকগুলো বাজার আছে যেখানে আমাদের আসলে মনোনিবেশ করা দরকার, যেমন ব্রাজিল আছে, রাশিয়া আছে, অনেক ডিউটি, এগুলাকে চেষ্টা করবো আমরা অ্যাড্রেস করতে। আর সবসময় মনে রাখতে হবে আমাদের যে মজুরির সাথে যেন এফিসিয়েন্সি, দক্ষতার যেন একটা সমীকরণ, হ্যাঁ এইটি কাজে এই কতগুলো 6টা আসলে ব্যাপার আছে যেগুলোতে আমরা মনোনিবেশ করার চেষ্টা করব যদি আমরা নির্বাচিত হই। শেষ কথা কি বলবেন শ্রমিকদের উদ্দেশ্যে? শ্রমিক ছাড়া আমরা কিন্তু একেবারেই কেউ না। আমরা না থাকলে হ্যাঁ হয়তো বা ব্যবসা হতো না, কিন্তু একই সাথে আজকে যদি শ্রমিকরা আমাদের পাশে না থাকেন, তাহলে আমাদের কিন্তু অস্তিত্বগুলো একেবারে বিপন্ন হয়ে যাবে। কাজে শ্রমিক ভাই বোনদের প্রতি আমার শুধু একটি কথা, সেটি হলো সমস্যা থাকতেই পারে, আমাদের নানা রকমের আমাদের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে এবং আমি মনে করি সমঝোতার জায়গা দিয়ে একজনকে আরেকজনকে বুঝতে হবে। হ্যাঁ, কোনোদিনই সে আমার মতো হয়তো বা বৃত্তের স্বপ্ন দেখতে পারবে না, বা এটি আমাদের বাস্তবতা, কিন্তু ওই না পারাটাকে যেন আমরা কোনো মতেই পুঁজি না করি। কাউকে গ্রাজুয়েশনের ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের শ্রমিকরা এখন পড়ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কাজে ওদের স্বপ্ন দেখাটাকে যেন আমরা না থামাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আবারও আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং যেমন আশাবাদ আপনি ব্যক্ত করলেন, আমরাও প্রত্যাশা করি আমাদের অন্যতম রফতানি পণ্য 83% যেটি আমাদের রফতানিতে আমাদের জন্য নিয়ে আসে, এটির অগ্রযাত্রা আরো প্রবল বেগে এগিয়ে যাক এবং $50 বিলিয়ন স্বপ্নের কাছাকাছি আমরা পৌঁছে যাই। দোয়া করবেন। জি, সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। আমাদের সঙ্গে ছিলেন রুবানা হক, তিনি বললেন তার কথাগুলো। আমরা প্রত্যাশা করি তার স্বপ্নের হাত ধরে, তার চিন্তা চেতনার পরশ বেয়ে আমাদের এই খাত আরো ত্বরান্বিত হবে, এগিয়ে যাবে আমাদের অর্থনীতি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।